বন্ধুরা নমস্কার। বিজেপির ভবিষ্যৎ কি খুবই বাজে হতে চলেছে? তার মানে এতটাই কি বাজে যে যদি দেশে ক্ষমতার পরিবর্তন হয় তাহলে বিজেপি নেতারা ঘর থেকেই বেরোতে পারবেন না? কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে কি এমন পরিস্থিতি তৈরি হবে দেশের মধ্যে যে বিজেপির নেতারা বাইরে বেরিয়ে রাজনীতি করতে পারবেন না? কংগ্রেস নেতা এবং মুখপাত্র পবন খেরা সম্প্রতি এমন কথা বলেছেন যে কথা যদি সত্যি হয় তাহলে দেশে বিজেপির রাজনীতি বিরাট বড় সংকটের দিকে এগোচ্ছে। তিনি বলে দিয়েছেন যে যদি ক্ষমতায় পরিবর্তন হয় এবং কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে নিরাপত্তা ছাড়া বিজেপির নেতারা বাইরে বেরোতে পারবেন না। তার ক্ষোভের যেভাবে তিনি বহিঃপ্রকাশ করেছেন তাতে এটা বোঝা যাচ্ছে যে কংগ্রেস বিজেপির যে স্টাইল অফ পলিটিক্স তাতে এতটাই ক্ষুব্ধ হয়ে আছে, এতটাই অসন্তুষ্ট হয়ে আছে যে তার ভবিষ্যৎ নিয়ে পর্যন্ত এখন নানান ধরনের মন্তব্য প্রকাশ করতে শুরু করেছে। পবন খেরা কেন এই কথাগুলো বলেছেন তা তিনি যুক্তি সহকারে বুঝিয়েছেন। তিনি একবারও বলেননি যে কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদেরকে লাঠিপেটা করবে, তাদের মারধর করবে, তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, একবারও বলেননি তিনি। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে দেশের মধ্যে বিজেপির বিরুদ্ধে জনগণের মধ্যে যে আক্রোশ রয়েছে, যে অসন্তোষ রয়েছে, যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের এমন বহিঃপ্রকাশ ঘটতে পারে যে নেতারা ঘরের বাইরে বেরোতে পারবেন না। তিনি ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন এক এক করে যে যেভাবে ইডি সিবিআই কে অপব্যবহার করা হচ্ছে, যেভাবে বিরোধী দলগুলোকে দমন করা হচ্ছে, যেভাবে নির্বাচন কমিশনকে একরকম পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে আপনার মিডিয়াকে কুক্ষিগত করা হয়েছে, সমস্ত দিক থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নষ্ট করা হয়েছে, তাতে একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে। এবার বিজেপির নেতারা হয়তো বা এই বিষয়টাকে অতটা গুরুত্ব দিয়ে ভাববেন না। তারা হয়তো মনে করতেই পারেন যে 2047 পর্যন্ত তারা ক্ষমতায় রয়েছেন এবং তাদেরকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবেন না। যেমন একটা সময়ে কংগ্রেসেরও একটা অংশ মনে করত যে যেরকম ভাবে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী অবস্থানে রয়েছে তাকেও কখনো ক্ষমতা থেকে সরানো যাবে না। কিন্তু 1977 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের কি পরিণতি হয়েছিল এটা সবাই জানে, এবং বিরোধী জোট কিভাবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল জনতা পার্টির নেতৃত্বে। জনতা পার্টি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, সেগুলো সবই ইতিহাসে রয়েছে। এরপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে যখন শাসক দল নিশ্চিত বিজয় হবে বলে ধরে নিয়েছিল, তখন ইন্ডিয়া শাইনিং প্রচার করা হয়েছিল 2004-এর লোকসভা নির্বাচনের আগে। তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন এল কে আদবানি। এল কে আদবানির মস্তিষ্ক প্রসূত প্রচার ব্যবস্থাই ছিল ইন্ডিয়া শাইনিং, এবং তখন বলা হতো এই প্রচারের ফলে দেশের সাধারণ মানুষ অভিভূত হয়ে যাবে এবং তারা বিজেপিকে আরো বেশি সংখ্যায় আপনার এমপি দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনবে। কিন্তু যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় তখন সবাই দেখেছে যে কিরকম ভাবে এনডিএ ক্ষমতাচ্যুত হয়েছে, বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছে। 2014 সালের লোকসভা নির্বাচনের সময়েও কংগ্রেসের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর ছিল যে কংগ্রেস ক্ষমতায় আসবেই, বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার কারণে বিজেপি নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর বিজেপির সঙ্গে অন্য দলগুলো আসবে না, এইটা ধরেই নিয়েছিল কংগ্রেসের নেতারা। কিন্তু যখন রেজাল্ট আউট হয় তখন দেখা যায় বিজেপি প্রথমবারের মতন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, এবং যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা হবে না বলে ধরে নিয়েছিল তারা, সেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। এইরকম ভাবে আবার যদি আমরা দেখি যে পরবর্তী সময়ে বিজেপির মধ্যে ওই একই মানসিক রোগের প্রকোপ দেখা গেছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতারা ধরে নিয়েছিলেন যে তাদের আসন তো কমবেই না, উল্টো এমন ভাবে বাড়বে যে এর পরে তাদের আর অন্য কোনো দলের সহযোগিতার দরকার হবে না। তারা নিজেদের ইচ্ছে মতো নিজেদের পছন্দ মতন সংবিধানকে নতুন করে সাজাবেন,
তারা ইচ্ছে মতো দেশের পুরো রাজনৈতিক ব্যবস্থাটাকে তাদের অনুকূলে নিয়ে নেবেন এবং সব কিছুতেই তাদের একাধিপত্য থাকবে, তাদের বিরুদ্ধে কেউ টু শব্দটি পর্যন্ত করতে পারবে না। যেমন ভাবে দীর্ঘদিন ধরে চীনের মধ্যে চাইনিজ কমিউনিস্ট পার্টি একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ক্ষমতা ভোগ করে আসছে, তেমনি ভাবে ভারতবর্ষের রাজনীতির পূর্ণ দখল নিয়ে বিজেপি অনন্তকালের জন্য ক্ষমতা ভোগ করতে থাকবে, তারা ধরে নিয়েছিল। কিন্তু দেখা গেছে যেরকম ভাবে 1977 সালে ইন্দিরা গান্ধীর ইচ্ছার বিরুদ্ধে রায় গেছিল, যেরকম ভাবে 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর ইচ্ছার বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল, 2014-তে সোনিয়া গান্ধী মনমোহন সিং এর ইচ্ছার বিরুদ্ধে জনগণের রায় দিয়েছিল, 2024-এও দেখা গেছে নরেন্দ্র মোদী অমিত শাহের ইচ্ছার বিরুদ্ধে জনগণের রায় দিয়েছে এবং যেখানে তারা 400টির বেশি আসন নিয়ে একেবারে পূর্ণ কর্তৃত্ব অর্জন করার দিকে এগোচ্ছেন বলে ধরে নিয়েছিলেন, সেখানে তারা অন্য দলের ওপরে নির্ভরশীল হয়ে যান এবং এখনো পর্যন্ত তাদের অন্য দলের ওপরে নির্ভরশীলতা রয়েছে। এটা মনে করলে হবে না যে যেহেতু তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে, শিবসেনা ইউবিটির মধ্যে বিভাজন হওয়ার ফলে আরো 6 জন এমপি চলে গেছে শিবসেনার দিকে, সেহেতু বিজেপি আবার নিশ্চিত হয়ে গেছে। একেবারেই নিশ্চিত হওয়ার মতন ঘটনা কিন্তু এখনো ঘটেনি। তার কারণ হলো শিবসেনার তারা তো বিজেপিতে যোগদান করেনি, ইউবিটি থেকে তারা বিজেপিতে যায়নি, তারা শিবসেনাতে গেছে। ফলে শিবসেনা যে এভাবেই চিরকাল বিজেপিকে সমর্থন করে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। রাজনীতিতে যেহেতু ডিএমকে এর মতন একেবারে বিপরীত মেরুর দলের সঙ্গে বিজেপির অ্যালায়েন্স হয়ে থাকতে পারে, যে রাজনীতিতে যেহেতু সিপিএম এর মতন সম্পূর্ণ বিপরীত মেরুর রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির অ্যালায়েন্স হয়ে থাকতে পারে, তাও একাধিকবার, একবার 77-এ, একবার 1989-এ। যেহেতু রাজনীতিতে পিডিপির সঙ্গে বিজেপির কোনো রকমই মিল পাওয়া যায় না, তার সঙ্গে যেহেতু বিজেপির অ্যালায়েন্স হয়ে থাকতে পারে, সেহেতু শিবসেনার সঙ্গেও আগামী দিনে তার একেবারে বিপরীত মেরুতে থাকা অন্য কোনো দলের অ্যালায়েন্স হতেই পারে। কারণ শিবসেনার সঙ্গে বিজেপির অ্যালায়েন্স তো ভেঙে গেছিল উদ্ধব ঠাকরের নেতৃত্বে, পরবর্তী সময় শিবসেনার মধ্যে আবার বিভাজন হয়। তো এগুলো যেহেতু হয়েছে, সেহেতু আবারও যে নতুন খেলা হতে পারে না তার কোনো গ্যারান্টি নাই। আর যে এমপিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে নিজেদেরকে পরিচিত করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধ্যান জ্ঞান মনে করতেন, কয়েকটা দিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নামটা ছাড়া তারা রাজনীতিতে জিরো, এর বেশি কিছু না, সেই এমপিরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে পারেন এবং যে নরেন্দ্র মোদী অমিত শাহের তারা তীব্র বিরোধিতা করতেন তৃণমূল কংগ্রেসে থাকার সময়, সেই নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বাধীন এনডিএ কে সমর্থনের কথা বলতে পারেন, সেই এমপিরা আগামী দিনে যে আবার কোনো খেলা তারা বিজেপির সঙ্গে খেলবে না তার তো কোনো গ্যারান্টি নাই। যেহেতু তারা কোনো না কোনো অঙ্ক কষে তারা মমতা ব্যানার্জিকে ছেড়ে নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকেছেন, সেহেতু আবারও নতুন কোনো অঙ্কে তারা আবার উল্টো দিকেও হাঁটতে পারেন। তো এই কারণে এখনো পর্যন্ত এই জায়গাটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে এনডিএর মধ্যে যারাই সমর্থক হিসেবে রয়েছেন তারা এইভাবেই সবসময় থাকবেন। হ্যাঁ, এইটা ঠিক যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে এই কেন্দ্রীয় সরকারের পতনের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না, যদি বড় ধরনের কোনো রাজনৈতিক ঘটনা না ঘটে। কিন্তু পবন খেরা হঠাৎ করে এই কথা বললেন কেন যে কংগ্রেস ক্ষমতায় এলে বিজেপির নেতারা নিরাপত্তা ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবেন না? এই কথা বলার কি এইটাই কারণ যে বিজেপি যে রকম ভাবে কট্টরবাদের জন্ম দিয়েছে 2014 পরবর্তী সময়ে ভারতবর্ষের রাজনীতিতে, যেটা কংগ্রেস কখনোই দেখে আসেনি, এবং কংগ্রেস ভারতবর্ষের সবচেয়ে বেশি লিবারেল পার্টি। ভারতবর্ষে এনডিএ এবং ইন্ডিয়া উভয় জোটের মধ্যেই, এমনকি এনডিএ জোট, ইন্ডিয়া জোটের ভেতরের দলগুলো এবং তার বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যেও ভারতবর্ষে কংগ্রেসের মতন লিবারেল আর কোনো পলিটিক্যাল পার্টি নাই।
কংগ্রেসের মধ্যে গোষ্ঠীবাজি হয়, কংগ্রেসের মধ্যে আভ্যন্তরীণ কলহ হয়, কিন্তু এটাও ঠিক যে কংগ্রেসের মধ্যে প্রত্যেকটি নেতা এবং কর্মী তার মনের কথাটা সাহসের সঙ্গে মুখ ফুটে প্রকাশ্যে বলতে পারেন, এরপরেও তিনি কংগ্রেসের মধ্যেই রাজনীতি করতে পারেন। এই রকম সুবিধা ভারতবর্ষে আর কোন রাজনৈতিক দলে, আর কোন বিজেপি বলেন বা অন্য সমাজবাদী পার্টি টার্টি যা আছে, কোনো পার্টিতেই এই রকম স্বাধীনতা আর কেউ পায় না। আর এই স্বাধীনতাই কংগ্রেসকে বারবারই একেবারে ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করে। তো এই কারণে কংগ্রেস যে কণ্ঠরতা 2014 পরবর্তী সময় দেখেছে বিজেপির মধ্যে, যে শাসক দল বিরোধী দলের মুখপাত্রদের কথা পর্যন্ত বলতে দেবে না কোনো টিভি ডিবেটে, তারপর বিরোধী দলগুলো কোথাও সরকার বানালে তাদের এমএলএদেরকে ভেঙে আলাদা করে সরকারি পাল্টে দেওয়া হবে, এমপিদেরকে আলাদা করে দেওয়া হবে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পর্যন্ত ডিভিশন ক্রিয়েট করে কৃত্রিমভাবে একটা নির্বাচিত প্রতিষ্ঠান, নির্বাচিত আপনার গোষ্ঠীকে সরিয়ে দিয়ে অন্য কাউকে ক্ষমতায় নিয়ে আসা হবে। এই যে কট্টরবাদ, এইটা তারা দেখতে অভ্যস্ত না থাকার কারণে গত এই 2014 থেকে 2026 পর্যন্ত 12 বছরের অভিজ্ঞতা যে তাদেরকেও সমানভাবে কট্টরবাদী করে তুলেছে বা আরো বেশি করে কট্টরবাদী বানিয়ে দিয়েছে, এবং তারাও বুঝতে পারছে যে দেশের সাধারণ মানুষের মধ্যেও একটা আপনার বিরক্তি তৈরি হয়েছে। না তো এইগুলো বুঝতে পেরেই কি কংগ্রেস উৎসাহিত হয়ে গেছে, এবং তার কারণেই কি কংগ্রেস কর্মীদের মধ্যে মনোবল বাড়ানোর জন্য, দেশের সাধারণ মানুষকে আরো উজ্জীবিত করার জন্য, বিরোধী ইন্ডিয়া জোটকে মজবুত করার জন্যই কি পাবন খেরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে এই কথাটা বলেছেন? কারণ এই কথা যেমন বিজেপির নেতাদের মনের মধ্যে একটা ভয় তৈরি করবে, ঠিক তেমনি বিরোধী দলগুলোর কর্মী সমর্থকদের মনোবল তো বৃদ্ধি করবে। আর রাজনীতিতে সময়ে সময়ে এইরকম কথাবার্তা বলে বিভিন্ন নেতা একদিকে যেমন তিনি মিডিয়ার দৃষ্টি আকৃষ্ট করেন, সাধারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট করেন, আরেক দিকে তিনি তার প্রতিপক্ষকেও বড় ধরনের বার্তা দিয়ে তাকে সংকুচিত করার চেষ্টা করেন। পবন খেরা কেন বলেছেন? কি মনে হয় আপনাদের? পবন খেরা যেটা বলেছেন, দেশে যদি সত্যি সত্যি পরিবর্তন হয় 2029-এর লোকসভা নির্বাচনে অথবা 29-এর আগেই কোনো না কোনো রাজনৈতিক ঘটনার কারণে বা আন্দোলনের কারণে, তাহলে কি দেশের রাজনীতিতে সত্যি সত্যি কি এমন অবস্থা তৈরি হবে যে বিজেপির নেতারা ঘর ছেড়ে বেরোতে পারবেন না নিরাপত্তা ছাড়া? আপনাদের কি মনে হয় জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, নিজেদের মতামত দেবেন। আর এই চ্যানেলটাকে আপনাদের প্রিয় চ্যানেল মনে করেন আপনারা, তার কারণে চ্যানেলটাতে জয়েন করে মেম্বার হিসেবে যুক্ত হবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।